তো বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের একটা লিস্ট দিয়েছে। আর এই লিস্টটা আসার পর থেকেই কিন্তু বেশ আলোচনা সমালোচনা চলছে। চলুন আজ আমরা এই তালিকাটা নিয়ে একটু কাটাছেড়া করব, দেখব যে এর ভিতরকার গল্পটা আসলে কি। তো সবার মনেই এখন প্রশ্ন, কারা আছেন এই লিস্টে? মানে বিএনপি কাদেরকে বেছে নিল আর কেনই বা নিল? এই তালিকাটা দেখে দলের ফিউচার প্ল্যান সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? চলুন এক এক করে এই ব্যাপারগুলোই খোলাসা করা যাক। আচ্ছা, প্রথম দেখায় যেটা চোখে পড়ে সেটা হলো লিস্টটাতে একটা মিক্সড ব্যাপার আছে। মানে একদিকে যেমন অনেক পুরনো অভিজ্ঞ রাজনীতিবিদদের রাখা হয়েছে, তেমনি আবার দলের বড় বড় নেতাদের আত্মীয়স্বজনরাও আছেন। আর তার সাথে সাথে সংখ্যালঘু কমিউনিটি আর তরুণ ছাত্র নেতাদেরও জায়গা দেওয়া হয়েছে। তো চলুন প্রথমে অভিজ্ঞদের কথা দিয়েই শুরু করা যাক। দেখে মনে হচ্ছে বিএনপি এবার সংসদে পুরনো আর পোড়খাওয়া নেতাদের ফিরে আনার ওপর বেশ ভালোই জোর দিয়েছে। আর এটা কিন্তু তাদের পার্লামেন্টারি স্ট্র্যাটেজির একটা বড় অংশ হতে পারে। জানেন, এই লিস্টে মোট ১০ জন সাবেক এমপিকে আবার নমিনেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, ১০ জন। এই সংখ্যাটা কিন্তু বেশ বড়, আর এটা থেকেই বোঝা যায় যে বিএনপি এবার সংসদে এক্সপিরিয়েন্সকে কতটা প্রায়োরিটি দিচ্ছে। আর এই ১০ জনের মধ্যে বেশ কিছু হেভিওয়েট আর পরিচিত নামও কিন্তু আছে। যেমন ধরুন দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আর সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান, এছাড়া শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, নীলোফার চৌধুরী মণি, হেলেন জেরিন খানের মতো নেতারাও আছেন। আর এরা সবাই কিন্তু দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতেও বড় বড় পদে আছেন। আচ্ছা, অভিজ্ঞদের পর্ব তো গেল, এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং দিকে, যেটা হলো ভেতরের মানুষ। মানে দলের প্রতি লয়্যালটি আর ফ্যামিলি কানেকশন, এই দুটো জিনিস যে নমিনেশনের ক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর ছিল, সেটা একদম পরিষ্কার। এখানে তো উদাহরণের শেষ নেই। যেমন শিরিন সুলতানা, তিনি হলেন দলের জয়েন্ট সেক্রেটারি জেনারেল খায়রুল কবির খোকনের স্ত্রী। আবার দেখুন নিপুণ রায়চৌধুরী, তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীর মেয়ে। আইনজীবী শাকিলা ফারজানা, তিনি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। এই যে লিস্টটা, এটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে পলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখানে একটা বড়সড় ভূমিকা রেখেছে। কিন্তু ভাবলে ভুল হবে যে লিস্টটা শুধুই পুরনো নেতা আর পরিবারতন্ত্র দিয়ে ভরা। না, বিএনপি কিন্তু কিছু নতুন মুখ এনে একটা ব্যালেন্স করারও চেষ্টা করেছে। বিশেষ করে মাইনরিটি কমিউনিটির প্রতিনিধি আর তরুণ লিডারশিপকে সামনে নিয়ে আসার একটা চেষ্টা বেশ ভালোভাবেই চোখে পড়ছে। যেমন ধরুন, সংখ্যালঘু সম্প্রদায় থেকে মোট ৪ জনকে নমিনেশন দেয়া হয়েছে। অনেকেই কিন্তু এটাকে একটা পজিটিভ স্টেপ হিসেবে দেখছেন, কারণ এটা দলের ইমেজ আর ইনক্লুসিভিটির জন্য বেশ জরুরি। এই নামগুলোর মধ্যে আন্না মিঞ্জের কথা আলাদা করে বলতেই হয়। তিনি একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার এবং আদিবাসী ওরাও খ্রিশ্চান কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছেন। এছাড়া মথুয়া সম্প্রদায় থেকে আছেন সুবর্ণা সিকদার ঠাকুর, আর বান্দরবন থেকে মাধবী মার্মাকে মনোনয়ন দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এটা একটা প্রশংসার যোগ্য উদ্যোগ। তরুণ নেতৃত্বকে তুলে আনার যে কথাটা বলছিলাম, সেটার অংশ হিসেবেই কিন্তু দলের ছাত্র সংগঠন মানে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকজন সাবেক নেত্রীকেও নমিনেশন দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে বিভিন্ন আন্দোলনে তাদের যে ভূমিকা ছিল সেটারই একটা স্বীকৃতি হিসেবে এই তরুণ মুখগুলোকে এখন সংসদে আনার কথা ভাবা হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো ভালোমন্দ মেশানো দিকগুলো দেখলাম। এবার চলুন তালিকার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল পার্টটা নিয়ে কথা বলা যায়। আর সেটা হলো, বিএনপি এমন কয়েকজনকেও নমিনেশন দিয়েছে যারা কিছুদিন আগেই হয়ে যাওয়া সাধারণ নির্বাচনে সরাসরি ভোটে হেরে গিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মোট ৩ জন পরাজিত ক্যান্ডিডেটকে সংরক্ষিত আসনে নমিনেশন দেয়া হয়েছে। আর এই সিদ্ধান্তটা নিয়েই কিন্তু রাজনৈতিক অঙ্গনে আর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। তো কারা এ ৩ জন? একজন হলেন সঞ্জিদা ইসলাম তুলি, যাকে আমরা মায়ের ডাক প্ল্যাটফর্মের কোঅর্ডিনেটর হিসেবে চিনি। বাকি ২ জন হলেন সবিরা সুলতানা মুন্নি এবং সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সত্যি বলতে এই সিদ্ধান্তটা অনেকেই আশা করেননি। তো বুঝতেই পারছেন, এরকম একটা লিস্ট বের হওয়ার পর রিয়াকশন তো মিক্সড হবেই। দলের ভেতরে বাইরে দুই জায়গাতেই ব্যাপারটা নিয়ে দুই ধরনের কথাই হচ্ছে। কেউ যেমন প্রশংসা করছেন, তেমনি কড়া সমালোচনাও কিন্তু কম হচ্ছে না। যারা সাপোর্ট করছেন তারা বলছেন যে এটা এক্সপিরিয়েন্স আর ইউথের একটা দারুণ কম্বিনেশন, আর যারা দলের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন তাদেরকে এই সম্মান জানানো হয়েছে। অন্যদিকে যারা সমালোচনা করছেন তারা সরাসরি স্বজনপ্রীতি আর পরাজিত প্রার্থীদের নমিনেশন দেওয়ার ইস্যুটা তুলে ধরছেন। তাদের মতে এর ফলে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়ে গেছেন। এই যেমন ধরুন, সোশ্যাল মিডিয়াতে একজন ঠিক এই কথাটা লিখেছেন, যেটা আসলে অনেকেরই মনের কথা। তিনি বলছেন, ভোটে হেরে যাওয়া মানেই তো হলো জনগণ তাদের চায় না। তাহলে সেই পরাজিত প্রার্থীদের আবার সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়াটা কতটা ঠিক হলো?
প্রশ্নটা কিন্তু ভাবার মতো। আরেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হলো ফাহমিদা হকের নমিনেশন। তিনি জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের স্ত্রী। এখন অনেকেই প্রশ্ন তুলছেন যে তার রাজনৈতিক পরিচয় কি, বা দলে তার কন্ট্রিবিউশনটা ঠিক কোথায়। এই প্রশ্নটা কিন্তু বিতর্কটাকে আরও উস্কে দিয়েছে। তো এত সব আলোচনার পর সব মিলিয়ে এই তালিকাটা থেকে আমরা কি সিগন্যাল পাচ্ছি? এটা বিএনপির বর্তমান স্ট্র্যাটেজি নিয়ে কি বলে? চলুন মূল পয়েন্টগুলো একবার গুছিয়ে নেওয়া যায়। দেখুন, মূল ব্যাপারটা হল বিএনপি একদিকে অভিজ্ঞদের দিয়ে সংসদে নিজেদের ভিত শক্ত করতে চাইছে, আবার একই সাথে দলের প্রতি অনুগত আর পারিবারিক ঐতিহ্যের ধারকদের পুরস্কৃতও করছে। এর পাশাপাশি ডাইভার্সিটি আনার একটা চেষ্টাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। সব মিলিয়ে এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট, একটা স্ট্র্যাটেজিক লিস্ট। তবে দিনের শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, অভিজ্ঞতা, আনুগত্য আর নতুন মুখের এই যে ককটেল, এটা নতুন সংসদে বিএনপির জন্য কতটা কাজে দেবে? এই স্ট্র্যাটেজি কি দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে, নাকি দলের ভেতরেই নতুন করে বিভেদ তৈরি করবে? এর উত্তরটা শায়দ সময় বলে দেবে।